বাবা জানেন দিতে পারেননি, কিন্তু স্কোর করে দিয়েছে, এরকম একটা কোনো ব্যাপার। পরবর্তীকালে যেটা আয়রন, যেদিন আমার ন্যাশনাল জিওগ্রাফি ওদের তরফ থেকে উপহার হিসেবে সম্মান দক্ষিণা তা আগে পেয়ে গেছি, বড় বই সুন্দর প্যাক করে এলো। বাবাকে দেখাচ্ছি, বয়স হয়ে গেছে তখন, প্রায় অন্ধ, দেখতে পাবেন না, শুধু বইটা হাতে নিয়েছেন, হাত গোলাচ্ছে, বলছে যে পায়ের তলায় সাধু এই ছবিটা, আচ্ছা আচ্ছা খুব ভালো ছেটেছে না, পৃষ্ঠাগুলো তো খুব দামি পেপার মনে হচ্ছে, বাবা এত ওয়েট। ছেলে বাবা হাতে নিলেন, কিন্তু সচক্ষে দেখতে পারলেন ওই বলে পরের জন্মের জন্য তো তোলা রইল হয়তো। একটি মেয়ে, একজন ছেলে বললো যে স্যার ও মেয়েটি যদি ফেসবুকে একটা না ছাড়তে পারে, ও কোনো আউটিংটা করতেই পারবে না, একটা অনুমতি দিলাম। খেতে বসেছি দুপুরবেলা, সেদিন লেট লাগ, 3টের সময় খেতে বসেছি, 4টের সময় শেষ হচ্ছে। আজ থেকে বলছি 10-12 বছর আগে, স্যার 12,000 লাইক। এবার অন্য ছেলেগুলো বলছে স্যার আপনি ওকে অ্যালাউ করলেন, আমাদের করলেন না। ভাবো তাহলে সত্যি তো বাজে। রাত্রিবেলা বললাম ঠিক আছে তোদের দিলাম, ছেড়ে দিই। ঘটনা চক্রে মেয়ে কম, ফটোগ্রাফার গেছিল সেই সময়টা, ছেলে বেশি। ছেলেদের লাইক সংখ্যা সেম ছবি, 2, 5, 6। আর জেন্ডার 2, 3টে থেকে বন্ধুত্ব ভুলে যাও, কয়েক হাজারে পৌঁছে দিতে পারে। তুমি মেয়ে বলে বলছি, আমার ছেলে মেয়েদের বলা এটা খুব লঘু কথা হয়ে যাবে, কিন্তু আমি এটা খুব খুঁটিয়ে দেখেছি বলে বলি যে যদি দেখিস যে আমার কোনো ছবি লাইকস মেয়েদের বেশি, সবটা এটা অন্যরকম ভাববি না। এই নয় যে প্রেম করবো, বিয়ে করবো, ভালোবাসবো, এরকম টাইপের নয়। ছবি কোথাও দুর্বলতা আছে। আমি জেনারেলি পেয়েছিলাম বলতে পারি এই সময় ছেলে মেয়ের আলাদা করে ভোট দেওয়া, মেয়ে ভোট দিলেও এক, ছেলে ভোট দিলেও এক। কিন্তু তুমি নিজেও সার্ভে করে দেখবে, তুমি একটা কবিতা লিখে ছেড়ে দাও, তোমার পুরুষের কটা প্রশংসা আসছে, মেয়েদের কটা প্রশংসা আসছে, মাইনরিটি দেখো ধরা পড়ে যাবে। আমি মাইনরিটি দেখি। প্রশ্ন সেটা হচ্ছে আপনার কোন ছবিটি নির্বাচিত হয়েছিল ন্যাশনাল জিওগ্রাফি? ন্যাশনাল জিওগ্রাফি প্রথম যেটা সিলেক্টেড হয়, মজার, তখন টাটা ডোকোমো বলে কলকাতা ভারতবর্ষে একটা নেটওয়ার্ক ছিল। ন্যাশনাল জিওগ্রাফি সহ ওদের টাই হয় ইন্ডিয়ার সঙ্গে আমেরিকা, তাতে আমি একটা অ্যাওয়ার্ড পাই। প্রচুর টাকা দিয়েছিল, কিন্তু কোথাও ছাপা হয়নি, এখনো জানি না কোথাও আছে কিনা, কারণ আমার বিশ্বাসী এত টাকা দিয়েছে অথচ ওরা ফেলে রাখার মতো প্রতিষ্ঠান ওরা নয়, আলাদা কথা। এবার তার যে ডিডস হয়েছিল আমার হাইকোর্ট থেকে করে আনতে হয়েছিল প্রায় 18-19 পাতার ডিডস, এটা যেটা পরবর্তীকালে হয়নি, পরে আসছি। এখন তাতে ক্লজ সাবক্লজে কি আছে জানি না, যে হয়তো তারা জানাতে বাধ্য নয় যে আমার এটা বেরিয়েছে, বা ডকুমেন্টস পাঠাতে বাধ্য নয়, এরকম হতে পারে। এরপরে যে ছবিটা, যেটা ওই যে গল্পটা বললাম, তারপর সিলেক্ট হয়েছিল বেঙ্গালোর থেকে 180 কিলোমিটার দূরে জৈনদের একটা বড় ধর্মস্থান আছে, শ্রবণ বেলেগোলা। কেউ শ্রবণ বেলেগোলা বলে, কেউ শ্রবণ বেলেগোলা। তার একটা কাহিনী আছে, এক পাথরের কাঁটা, ওটা পৃথিবীর মানে ক বছর আগেও ছিল দ্বিতীয় মূর্তি, কিন্তু বামিয়ানরা এসে এই বুদ্ধ মূর্তি নষ্ট করে দিল। আমাদের ওই সময় বামিয়ান বুদ্ধ নষ্ট হয়ে গেল, বামিয়ান বুদ্ধ নষ্ট হয়ে গেল। এখানে একটু বেলাবেলায় যে জৈনদের যে মূর্তিটা আছে, ওটাকে মোনোলিথিক স্ট্যাচু বলা হয়। এক পাথরে কাটা, ক বছর আগেও ছিল, স্বীকৃতি ছিল আন্তর্জাতিক। এক পাথরে কাটা পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ মূর্তি। আর আরেকটা ছিল বামিয়ান বুদ্ধ, যেটা তালিবানি হামলায় নষ্ট হয়ে যায়। ওটা নষ্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এটা প্রথম, এই মুহূর্তে এখন পর্যন্ত পৃথিবীর এক পাথরে কাটা সবচেয়ে বড় মহাবীর, বা আমাদের ওটাকে বলে বাহুবলী বলা হয়, মূর্তি বলা হয়। ওটার একটা ছোট্ট পার্ট পরে আমি দিয়ে দেবো তোমাদের দর্শকদের জন্য, যে একটা বিশাল মূর্তি, তার পায়ের কাছে একজন উপাসক প্রণামী দিতে এসছে বা পুজো করতে এসছে। তা আমার ওটা দেখে মনে হয়েছিল কোনো জাতি, ধর্ম,
বর্ণ নির্বিশেষে যে এই পাটা তো আমার কাছে পৃথিবী, আর আমি তো তার একজন উপাসক মাত্র, যে আমি মানুষ হিসেবে এই পৃথিবীতে জন্মেছি এবং একটা শিল্প মাধ্যমের মধ্যে আছি। এর কোনো ধর্ম বর্ণ কিছু নয়। বা ওই পাটা যদি ফটোগ্রাফি ওয়ার্ল্ড হয়, তাহলে আমি একজন উপাসক মাত্র। এই ছবিটা সিলেক্ট হয় এবং ন্যাশনাল জিওগ্রাফি এটা কতবার কত রকমভাবে ব্যবহার করেছে এবং আমাদের ওই একটু মর্যাদা সম্পন্ন দক্ষিণা দিয়েছি, যার থেকে আমি একটু ভালো ক্যামেরা লেন্স কিনতে পেরেছি। এ ভাবা যায় না ওটা। এবার এটা যখন প্রথম সিলেক্ট হয়, লাইফ ইন কালার বলে একটা কালেক্টর এডিশন, এগুলো সব 3.5 কেজি ওজন, প্রায় একাধিকবার ছাপা হয়। এবং ছাপা হয় কি, সংখ্যা শুনলে ঘাবড়ে যাবে। এখানে 1000 বই ছাপতে সকলে 5 বার মানে হোঁচট খেয়ে পড়ে। একটা কপি ছাপতে যায় যখন, আমাদের তো আগাম রয়্যালটিটা দিয়ে দেয়, 1,60,000 কপি। মানে আমরা একটা কপি এডিশন, এক একটা এডিশন, তার আবার অন্যান্য এডিশন আছে। এবং খুব মজা, এই যে লাইফ ইন কালারের কথা বললাম, এর ইংরেজি মুদ্রা, আমেরিকান ভার্সনটা বলছি, আমেরিকান ইংরেজির যে ভার্সন, ভারতীয় এতে বিক্রি হতে দেখেছি 3,500 থেকে 4,000। তার চাইনিজ এডিশনটার দাম হচ্ছে, সেম এডিশন শুধু চাইনিজ ভার্সন, 26,000 টাকা। তা যেটা বলি ওটা বলে চাইনিজ এডিশনটার দাম এরকম দাম। ন্যাশনাল জিওগ্রাফিক আর কি, ওরা করলো কি, হঠাৎ একটা বললো যে ভারতবর্ষের জন্য ন্যাশনাল জিওগ্রাফিক ট্রাভেলার ম্যাগাজিন লঞ্চ করবে। লঞ্চিং ইস্যুটা বড়ই ছবি এবং পৃথিবীর বহু জায়গায়, এটা অদ্ভুত ওদের বিজ্ঞাপনী পদ্ধতি। যখন কন্ট্রাক্ট সাইন হচ্ছে, বলো তোমার কোনো লিফলেট বেরোলে এই টাকা পাবে, এত সংখ্যক লিফলেট হলে এই পাবে। প্রচুর বড় বড় বাড়ির দেয়ালে 4 তলা 5 তলা সমান থেকে এরকম হোর্ডিং ঝুলবে বা ফ্লেক্স হবে, তার জন্য তুমি আলাদা টাকা পাবে। কিন্তু এই ছবিটাকে নিয়ে ভারতবর্ষে কোনো প্রচার হবে না, মানে আলাদা করে প্রচার করবে না, যা বইতে গেল কেন, আমি আর জিজ্ঞেস করিনি কেন। এবং তুমি যথাসময় যেমন যেমন এটা যাবে তেমন তেমন তুমি পেয়ে যাবে তার সম্মান দক্ষিণা। এবং আজকে বলতে বাধা নেই, ন্যাশনাল জিওগ্রাফি যদি সারাক্ষণ আমার টাকা দিয়ে যেত, তো আমি রোলস রয়েস বা BMW করে করতাম, আলাদা কথা। শুধু এইটুকুনি জানা, জুনিয়রদের ভাবতে সুবিধা, মানে আমাদের কোনো ছবি বিক্রি হলে সব ভুলভাল দাম বলে, হলো 5 টাকায় বিক্রি, বললো যে 5 লক্ষ টাকায় বিক্রি করেছে। দেখবেন সে ভালো করে ছবি আঁকতে পারে না, ছবির নামের পাশে লিখে দিয়েছে এই ছবিটার নাম নাকি 2 লক্ষ টাকা। সেই জানে 5 টাকা দিলেও বিক্রি হবে, যাতে 2 লক্ষ টাকা লিখে দিলে আর ক্ষতি কি আছে। তার পাড়ায় অন্তত 5 জন জানবে, ওই কি বলবো, খুঁড়ে কাটা নেপাদা থেকে হাত কাটা পচাদা পর্যন্ত, যে প্রচুর বড় আর্টিস্ট আর এরকম টাইপের, এরকম তঞ্চকথা চলে। কিন্তু হয় কি, এর ফলে যে বিকৃত তত্ত্ব, ভুল তত্ত্বটা যায়, যারা লড়াই করছে নতুন, তাদের কাছে তো ভুল চাইছে, কিরে বাবা কবে পৌঁছবে, এরকম ধরনের। আমি বলি সেই সময় প্রতিষ্ঠানটার নাম নিচ্ছি না, কলকাতার সর্বাধিক প্রচলিত যে জায়গা পত্রিকা, তার একটি পত্রিকায় ছাপা হয়েছে ডাবল পেজ, তার জন্য সম্মান দক্ষিণ এসছে 200, তাতে এতটুকু ছোট করছি না। তাতে আমাদের কয়েকজন মেম্বার বলেছিল, স্যার এটা তো আমরা নিজেরা চাঁদা তুলে এর থেকে ডাবল পয়সা ফুচকা খেয়ে থাকি, এই চেকটা দয়া করে জমা দেবেন না। আমি বলছিলাম দক্ষিণাটা দক্ষিণাই। হ্যাঁ, হয়তো সেই প্রতিষ্ঠান এর থেকে অনেক বেশি দিতে পারত, তাদের এমন হতদরিদ্র অবস্থা নয় যে মাত্র তাকে 200 টাকা দিতে হবে এরকম ধরনের। ন্যাশনাল জিওগ্রাফির একটা সংখ্যা একবার পাবলিশ করার জন্য প্রথম যেটা দিয়েছিল প্রায় 2 লক্ষ টাকা ছুঁই ছুঁই একটা সম্মান দক্ষিণা। তার জন্য আমাকে একটা 3 টাকারও প্রিন্ট করে দিতে হয়নি, শুধু ওয়্যার ট্রান্সফার। আমি বলছি কিছুদিন আগে, বলতে বাধা নেই, টাইমস অফ ইন্ডিয়া একজন একটা সাক্ষাৎকার আমায় জিজ্ঞেস করেছিল যে আপনি ভারতবর্ষ থেকে আন্তর্জাতিক ফটোগ্রাফি জগৎটা কেমন দেখেন। আমি বলি যে দূরবীন দেখেছেন তো, দূরবীনটাকে শুধু উল্টে দেবেন, এটা হচ্ছে উল্টে নিলে আন্তর্জাতিক ফটোগ্রাফি, আর সোজা করে নিলে দেখবেন হচ্ছে জাতীয় ফটোগ্রাফি। আমরা এত কমে হই হই করে এই যে বললাম পরনিন্দা, পরচর্চা, নিজের 5টা ল্যাজ হয়েছে বলে লাফাই, সেখান থেকে আন্তর্জাতিক জায়গাটা বড্ড বড়, বড্ড বড়। আমি আর অন্য কথা যাচ্ছি না। এইবার কবে ন্যাশনাল জিওগ্রাফি
আমার একটা ছবি সিলেক্ট করবে এবং নির্বাচিত হবে এবং এরকম একটা ভদ্রসভ্য সাম্মানিক পাওয়া যাবে, এরকম তার সংসার চলে না বা নিজেকে চালানো যায় না, তার ফলে এক্সিবিশন করতে হয়। আমি মজা করে বলি, আমাকে একটা বিরুদ্ধ পরিবেশ থেকে আসতে হয়েছিল বলে আমাকে ফটোগ্রাফি শেখাতে হয়, ক্লাস করাতে হয়, সরি এরকম ধরনের। কিন্তু ওরা জানে যদি ঠিক ঠিক মতো করা যায়, এই যে বলছে কতটা বড়, এবং শুধু এটা সম্মান দক্ষিণায় না, আমার এখানকার একজন, এটা তোমাদের এই অনুষ্ঠান থেকে জানতে পারবে, আমাদের একজন এখানকার মেম্বার এখানে 6 বছর ক্লাস করার পর, ক্লোজলি অ্যাটাচ থাকার পরও আমেরিকাতে একটা ফটোগ্রাফি কোর্স করতে যায়। তার 3 বছরের কোর্স ফি ছিল 1,20,00,000 টাকা। এটা ভাবাই যায় না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার হতে গেলে হয়ে যায়। এইবার বলি তার সাফল্যের কথা। একটা সময় যখন সেখান থেকে পাশ করে বেরোলো 3-4 বছর বাদে, একটি জায়গায়, যদিও আমার ইচ্ছে ছিল সে ফটোগ্রাফার হবে, হয়ে গেছে প্রফেশন, সেটা আলাদা প্রসঙ্গ, তার জন্য যে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে আমি এরকমটা বলছি না। ভারতীয় বা বাংলার দিক থেকে দেখলে মনে হবে যে একটা ফটোগ্রাফি শিখতে 1,20,00,000, তারপর ক্যামেরা কেনা, তারপর তার খাওয়া দাওয়ার খরচা, অনেক কিছু। ছেলেটি যখন ওখান থেকে পাশ করে বেরিয়ে শিক্ষকতা করতে শুরু করলো, তার স্টার্টিং মাইনেই ছিল পার মান্থ ভারতীয় মুদ্রায় 4,70,000 টাকা, যেটা আমরা ভাবতেই পারবো না। তার ফলে আমি বলি, আমার ঘটনাচক্রে যদিও ফটোগ্রাফিতে বাড়ি থেকে খুব এনকারেজ করেননি, বাবা করেছিলেন, মানে মরাল সাপোর্ট দিয়েছিলেন, কিন্তু পকেটের সাপোর্ট করে দিতে পারেননি। বাবা বলেছিলেন যে দেখো, আমি বিকেবাল বাড়ির ছেলে, তুমি সবটা জানো, যে কারণের জন্য আমার পয়সা নেই, আর সকলের বাবার মতো করে দিতে পারবো না, তুমি আমাকে কিছু মনে করো না। তা আমি জানতাম সবটা। আমি বললাম তোমার স্যাক্রিফাইসের কথা আমি জানি, সেটাকে শ্রদ্ধা করি। তখন বাবা বলেছেন যে এই আমি দেবো না বলেছি বলে দেবো না, যদি আমার সামর্থ্যে কুলোয় সেই সময় টাকা থাকে নিশ্চয়ই করবো। তুমি আমার একমাত্র ছেলে, তোমার দিদির বিয়ে হয়ে গেছে, কেন তোমার জন্য আমি করবো না, নিশ্চয়ই করবো, কিন্তু তুমি আমার উপর খুব তাকিয়ে থেকো না, তোমার স্পিডটা কমে যাবে, তাহলে তুমি দৌড়ো, তারপর যতটুকু হয় আমি সহায়তা করব। ঘটনাচক্রে আমার টেনে দিয়েছেন, কিন্তু অন্যান্য দিকের শরিক হতে পারেননি। এবং কীরকম বলি, এটা এই প্রসঙ্গে বলাটাই শ্রেয়, যেদিন আমার আজকালের প্রথম বছর, সে বছর ছিল দেওয়ালি। এটা বলে রাখি, মজা লাগবে অনেকে। দেওয়ালির দিন সকালবেলা একটা ছবি বেরোলো ফার্স্ট পেজে, 3-4 কলম জুড়ে, যে আজ দীপাবলি। আমি আগেই শ্যুট করেছিলাম রাত্রিবেলা। আমি জানতাম লো লাইট ফটোগ্রাফি, কলকাতার ফটোগ্রাফাররা সেই সময় ফিল্ম বেশি বেশি ট্যাকেল করতে পারেন না, তখন আমি যেহেতু ক্রিয়েটিভ ফটোগ্রাফিটা করছি। তা আজকালের ফার্স্ট পেজ ছাপা হয়েছে, তা খুবই আহ্লাদিত। তখন অফসেট, তখন আনন্দবাজারে ভালো করে অফসেট আসে, এরকম একটা অবস্থা। তা বাড়ি থেকে বেরিয়েছি, এমনি তো প্র্যাকটিস করতে যেতাম, পড়তে যেতাম, এক্সিবিশনে ছবি দিচ্ছি, সবাই টুকটাক জানে। হঠাৎ যাচ্ছি, আলুওয়ালা বলে, কখন তোমার ছবি বেরিয়েছে, তুমি আমাদের পাড়ার গর্ব, খুব আনন্দ হয়েছে। স্টেশনারি দোকান বলে, আলুওয়ালা, পটলওয়ালা বলেছেন, কী রে বাবা, আজকাল তো এত বিক্রি নয়, নিশ্চয় আনন্দবাজারের সঙ্গে কত বিক্রি হয়েছে, জানলো কী করে? তা হঠাৎ যখন এটা 10-12 জন বলেছে, তা আমি না, তোমরা জানলে কি, তোমাকে আজকাল পরে বলে, না না, তোমার বাবা সকালবেলা দিয়ে গেল। ভালো কথা, মানে বাবা এইসব জানে। তখন ধরো কত 8 আনা কি আর কম পয়সার কাগজটার দাম ছিল, ভুলে গেছি, 60 পয়সা সম্ভবত, বা 55 পয়সা হতে পারে। গেছে, বিকালবেলা ফিরছি সেন্ট্রাল এভিনিউ, যেখানে তোমরা দেখেছো বাজার মেট্রো স্টেশন, ওখানে কয়েকজন বলছে, মানে শুনতেও ভালো লাগছে, চারি বাবা এতজন আমার ছবি দারুণ হয়েছে, অমুক তমুক। আর চারদিকে বাজি পটকা ফাটা শুরু হয়ে গেছে, তার আওয়াজ। তা বাবাকে এসে বললো যে তুমি কিনেছিলে? বলে হ্যাঁ কিনেছিলাম। তাহলে এতগুলো পেলে কি করে? এখানে তো এতগুলো আজকাল আসে না। তিনি চলে গেছেন হাতিবাগানে, একটা বুড়ো মানে বড় ডিলারের কাছ থেকে আরো কাগজ কিনেছে, দিয়ে জনে জনে বেরিয়েছে। এবার আবেগতাড়িত হয়ে যাই, খুব ইমোশনাল হয়ে যাই, যে বাবা জানেন দিতে পারেননি, কিন্তু স্কোপ করে দিয়েছে, এরকম একটা কোনো ব্যাপার।
পরবর্তীকালে যেটা আয়রন, যেদিন আমার ন্যাশনাল জিওগ্রাফি ওদের তরফ থেকে উপহার হিসেবে পেল, সম্মান দক্ষিণা তো আগে পেয়ে গেছি, বড় বই সুন্দর প্যাক করে এলো, বাবাকে দেখাচ্ছি, বয়স হয়ে গেছে তখন, প্রায় অন্ধ, দেখতে পান না, শুধু বইটা হাতে নিয়েছেন, হাত বোলাচ্ছে, বলছে যে ওই পায়ের তলায় সাধু ওই ছবিটা, আচ্ছা আচ্ছা খুব ভালো ছেটেছে না, পৃষ্ঠাগুলো তো খুব দামি পেপার মনে হচ্ছে, বাবা এত ওয়েট। ছেলে বাবা হাতেই নিলেন কিন্তু সচক্ষে দেখতে পারলেন না, ওই বলেই পরের জন্মের জন্য ওটা তোলা রইল হয়তো, যাও এরকম ভাবে। তাই যাবতীয় বললে বেশি আবেগতাড়িত হয়ে যাবো, কঠোর বাস্তব বড্ড এরকম, এটা কোনো নয়, অন্য কোনো কিছু নয়। যে একটা কথা বলেছিলাম খুব মজা লেগেছিল, এটা আমি আমার তরুণ বন্ধুদের বলি, এইটার ক্ষেত্রে সেটা হলো একজন দিকপালের বাবা, সচিন তেন্ডুলকারের বাবা, যখন ও বলেছিল যে আমি ক্রিকেট খেলতে চাই, সচিনকে বলেছিল যে ঠিক আছে দেখো আমি তো ক্রিকেট খেলা বুঝি না, তাই নিয়ে তুমি কেরিয়ার করবে, খুব ভালো কথা, শিখলে সম্পূর্ণটা শিখে খেলো। আমার বাবা ঘটনাচক্রে যে ঘটনাটা, যিনি সচিনের সাক্ষাৎকারটা পড়ি, জানি বাবা, আমার বাবা বলছে দেখো তোমার ফটোগ্রাফি জগৎটা বুঝি না, ফটোগ্রাফি খুব ভালো লাগলে করলে বাবু তুমি এটা কিন্তু সম্পূর্ণ করো, মানে অর্ধার্ধেক তুমি তোমার নিজের দিক থেকে সম্পূর্ণটা কমপ্লিট করার চেষ্টা করো, এইটা। তার ফলে ওই ভালোবাসাটা, সেই রকম ভালোবাসাটা সবার বাসা উচিত বলে মনে করি, যারা খুব সিরিয়াসলি করে। আর ওই যেটা বললাম যে আজকালের কথা, ঘটনাচক্রে এসে গেছিলো এরকম জায়গা থেকে, আজকালের পর্ব ওখানে গেল, সেখান থেকে তো শুরু হলো। এরপর যখন ওটা ন্যাশনাল জিওগ্রাফির এরকম কালেক্টেড এডিশনে বেরোলো, কয়েকজন বলেছিল এটা এভারেস্টের মতো, এভারেস্টে মানুষ বারবার যায় না, তো আমাদের খাওয়া দাওয়া এরকমভাবে, আমি ভাবতে পারিনি যে আর কোনো অ্যালবামে বেরোবে না। তখন বললাম যে আচ্ছা সত্যি তো এভারেস্টে যায় না, বললো তুমি ওদের আরও অন্য কালেক্টার্স এডিশন দেখো, একজন ফটোগ্রাফারের পর আর কারোর নাম পাবে না। ওমা, তারপরে দিকে আরেকটা কালেক্টার্স এডিশন, সেখানে আমার তিনটে ছবি সিলেক্ট হলো, তারপর তো আরও অন্য ইতিহাস হয়ে গেছে, আলাদা কথা। তা লেগে থাকলে যে মানে মনের ইচ্ছে যে আমি ওর প্রতি পুরো পাওয়ারটা লাগাবো, এবং স্থির দৃষ্টিতে একটাই আমার লক্ষ্য হওয়া উচিত, সেটা যদি কেউ করে এবং ঠিকমতো রেফারেন্স পায়, আমি রেফারেন্স পাইনি, তাহলে অনেক বড় বড় জয় ভারতবর্ষের ফটোগ্রাফারদের জন্য বাকি আছে। আচ্ছা, একটা প্রশ্ন করি এই প্রসঙ্গে, সেটা হচ্ছে ধরুন আপনার স্বপ্ন রয়েছে মনের মধ্যে, আপনার স্কিল রয়েছে, আপনি সেই স্বপ্নটাকে পূরণ করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার স্কিল নাকি ভাগ্য, মানে এই দুটোর মধ্যে আপনি কোনটা মনে করেন? নাকি দুটোর, কাউকে আঘাত না করে বলছি, জ্যোতিষ না মেনে দেখবো কোনটা ফলিত জ্যোতিষ আছে বলে, ভাগ্য প্লাস চেষ্টা ইকুয়ালস টু ফল, আমি এটা মানি সাংঘাতিক ভাবে। আবার বলছি জড়িবুটি আমি বিশ্বাস করি না, প্রচন্ড লড়াই, তার সঙ্গে একটা ভাগ্য আছে। আমি বলি ধরো একটা সময় তো বলতে বাধা নেই, মেঘে মেঘে বেলা হলো বলি, যেটা বন্ধু বান্ধবদের সঙ্গে ইয়ার্কি মারতাম, বিশেষ করে কালী পুজোর সময়, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, বহুদিন ইয়ার্কি মেরেছি, আমি বলতে কোনো বাধা নেই। আমার এখন থেকে যদি শেষ 20টা বছর বলো, আমি সাংঘাতিকভাবে বিশ্বাস করি যে ওপরওয়ালা তোমাকে দিয়ে করিয়ে নেয়। আমার মা খুব সাদাশীলে মানুষ ছিলেন, মানে কতটা সাদাশীলে বুঝতে পারবে, এবং খুব ধর্মভীরু না, সব মানতেন। বাবাও তাই, না মায়ের ঠিকুজি কুষ্টি ছিল না আজও আমার আছে, মানে কতটা উদাসীন ভাব, অথচ পুজো আছে, সব রকমের সঙ্গে আছে। মা অদ্ভুতভাবে বলতেন যে দেখ ওসব বাজে কথা, ঠাকুর দেখা দেয় না, ঠাকুর না কোনো মানুষের মধ্যে দিয়ে বলে দেয়, খবরটা পাঠিয়ে দেয়। এটা আমি সাংঘাতিক বিশ্বাস করি, ঠিক সাংঘাতিক। এই ঠাকুরদা নামে বসে বলছি, ধরো আমি কোনো সময় রামকৃষ্ণদেরকে বলছি যে তুমি ওকে দিলে, আমার তো একটা কোনো ত্যাগ না। আমি কদিন আগে বড়দিন গেছে, আমাদের এখানকার একটি জুনিয়র ফটোগ্রাফার, 7 বছর বয়স থেকে ফটোগ্রাফি করে, মেয়ে, ও তাকে নিয়েও খুব কন্ট্রাস্ট করতে, অন্বেষা বুড়িয়া বলি, ও যে বলছি জানিস বুড়িয়া একটা সময় এরকম, তখন বাবার অবস্থা খুব খারাপ, বড়দিন, ছোট টুনি লাইট তোদের মধ্যে এত সস্তা ছিল না, 18 টাকা না 20 টাকা দিয়ে চাঁদদিতে হেঁটে গিয়ে কিনে এনেছি,
না যিশুর একটা ছবি, খ্রিস্টান স্কুলে পড়েছি, স্কটিশ স্কুল 1 থেকে 12, যিশুর ছবি বানিয়েছে। আর তখন সবই অটোমেটিক ওই আলো জ্বলবে নিভবে টুনি বেরিয়েছে, তখন আমাদের সেই সময়টা পাবো, তার মানে কত হবে, ওটা মনে হচ্ছে 7-এ। তখন আমার মনে হয় বড় ক্যামেরা আসেনি, মানে প্রফেশনাল, মানে ডিএসএলআর, সরি তখন ডিএসএলডি কোথায়, এসএলআর আছে, সিঙ্গেল আছে, ফিল্ম বেস আর কি। তা রাত্রি 11টা বেজে গেছে, শীতের রাত্রি, বুঝতেই পারছো, 24শে ডিসেম্বর। অবভিয়াসলি আলো জ্বলছে নিচে অন্ধকার করে, এটা জানি না, এটাই আমার হয়তো শিক্ষাগুলো, মা বাবা সব ঘুমিয়ে পড়েছে, আলোটা জ্বলছে নিচ্ছে, নেবার সময় যে মৃদু আলোর মধ্যে জায়গাটা দেখছি, যখন এখন ইনডোরে যখন কাজ করি আমি বলি আউটডোরকে বলি চাঁদ, ইনডোরকে বলি চাঁদমালা, শিখিয়েছে এরা, এই এমব্লেম, কাউকে অশ্রদ্ধা করি না। আমি বলি যদি বেঁচে থাকি, শেষ বয়সে যখন আজ ছুটতে পারবো না, এই মধ্যপ্রদেশে যখন ছুটছি, এরা বলছে স্যার আপনি পেরে যাবেন, আমি বলি না মনে হয় পারবো না, এইবার আমার ইনডোরে ঢোকার সময়। আর যেদিন ইনডোরটা করবো কি হবে না আমি জানি না, অনেকে রাতের ঘুম কেড়ে নেবো। এ ব্যাপারে আমার, যদি আমি সুস্থ থাকি এবং ইনডোর যদি ফটোগ্রাফি করি, দায়িত্ব নিয়ে বলছি, স্পর্ধিতভাবে বলছি, রাতের ঘুম কেড়ে নেবো, আমি এতটা সিরিয়াস, আলাদা প্রসঙ্গ। এইবার আমি তখনই বলছি যে আলো জ্বলছে নুচ্ছে, তার জ্বলে ওঠা, জ্বলে থাকা, নেবার সময় যে মৃদু আলোগুলো রেখে যায়, আমার সামনে একটা কোনো ছবি তৈরি হয়। আর মনে মনে বলছি যে প্রভু যীশু খ্রিস্ট, ঠিক আছে আমি বেধর্মী, আমি হিন্দু রেতে, হঠাৎ সেটা আমার লোক খুব কম, তোমাদের আশীর্বাদ ভালোবাসায়, যে ঠাকুর যেটা দেবেন সেটাই আমার কপালে যেটা লেখা আমি সেটাই পাবো, এটা আমি সবসময় বিশ্বাস করি এখন। এবং যদি এই বাজারে, দুর্নীতির বাজারে যদি একটু সৎ থাকি, 0.001% সৎ থাকি, ওই জায়গাটা নর্মাল করে দিয়েছে যে ওর সঙ্গে আপোষ না, দুর্নীতির সঙ্গে আপোষ করে আমি একটা বিস্কুটও, ডগ বিস্কুটও কিনে খাবো না, অন্য তো পরের কথা, তাতে আমার যদি কিছু হোক বা না হোক, আমি সবসময় বলি আলাদা। কারণ এই ফিল্ডে থাকার জন্য প্রচুর নামি দামি রাজনীতি থেকে আরম্ভ করে অনেকের সান্নিধ্যে আসতে হয়েছে, তাদের দিকে প্রলোভনও ছিল, একটা মধ্যবিত্ত পরিবারের মানুষের সেই প্রলোভনে পা দেওয়া খুব স্বাভাবিক ছিল, মানে আটকে দিয়েছে। আমিও আটকাই না, আমার ওপরও আটকে দিয়েছে, আমি যেতে দেয়নি অতটা, কেমন। তা মনে মনে ভাবছি যে ঠিক আছে, তোমার যদি আমাকে এগুলো বড্ড আবেগতালিত, এত লড়াইয়ের সময় এগুলো, যে তোমার মনে হচ্ছে আজ 24শে ডিসেম্বর আমি একটা কেক খেলে তোমার অনেক যাবে এবং তুমি কষ্ট পাবে, আমি কেক খেলে তুমি আমার আনন্দই দাও, তুমি আমার কেক না দিয়ে, আমি খুব খুশি, তুমি খুশি তো, শুয়ে পড়েছি, মনে নেই। পরের দিন সকালে ঘটনাচক্রে আমাদের বাড়ির এক ঠাকুমার, তাদের নাহাবস, যার জন্য বড়দিনের তাদের একটা ইয়েতে আদর করে আমায় বুড়ো বুড়ো বলে রাখতো, কোনো শেষ ঠাকুমা, ঘুম থেকে উঠেছি, বুড়ো হায়া ওদের ল্যান্ডলর্ড ছিল, আমার 5-6 বাক্স কেক পাঠিয়ে দিয়েছে, আমি কী করবো, তুই দুটো রেখে দে। এগুলোই হয়েছে। আমি কায়মনো বাক্যে যদি কামনাটা ঠিক থাকে পাঠিয়ে না, মানে আমি হিন্দু ধর্মের হলো খ্রিস্ট ধর্মের সেই মহান পুরুষ আমার জন্য করেছে। ঠিক পরবর্তীকালে যে কারণের দ্বারা, মানে যে জায়গা থেকে আমি রামকৃষ্ণদেবের প্রীতি, যখন সব শূন্য, পকেট শূন্য, নতুন বই কিনতে পারছি না, ফিল্ম নেই, ভালো গুরু নেই, ভালো বন্ধু নেই, হ্যাঁ এখন আমায় কোনো রকমের সঙ্গত দিতে হচ্ছে, যে যেটা খুবই অপরাধ করেছি, এটা মানে ভালো সঙ্গ পেলেও কখন একটা ভালো সেমিনার শুনতে পারবো না, তখন আরও ভয়াবহ ছিল। একাডেমিতে এক্সিবিশন দেখতে গেলে 19 পয়সার টিকিট কাটতে হতো, এখান থেকে একাডেমি যেতাম মানে 8টা পর্যন্ত, তো 7টার পর লোকজন না থাকলে আর টিকিট কাউন্টার তুলে দিতাম, লাগবে না, আর এই সময় কি দেখবে, এখান থেকে হেঁটে গিয়ে অপেক্ষা করতাম কখন ওই টিকিট কাউন্টারটা উঠবে দ্রুত, আর কখনো কখনো ওরা মানে এখান থেকে হেঁটে যেতে, একাডেমি কমন ছিল এবং হেঁটে আসতাম। আর কেমন ব্যাপার ছিল, তখন চায়ের দাম ভুলে গেছি, যেদিন ওই আসা যাওয়ার পথে একবার চা কিনে খেতে পারতাম, মানে খাওয়ার সময় চুমুক দিতে দিতে বলতো সব লোক তাকিয়ে আছে, মানে রাজা, যে আমি চা কিনে খাচ্ছি, এ তোমায় বলে বোঝাতে পারবো। এবং মনে হতো যে সবাই আমায় দেখছে, জানো ছেলেটা চা কিনে খেতে পারে, মানে এই তৃপ্তির জায়গা। এবং সেই সময় অনেক অনেক শপথ নেওয়া, একটা শপথ এবারে বইমেলাতে এসো প্রমাণ করতে পারবো, বা খুব কঠিন দিনে বলা গেলে সূত্র ধরে এই 49তম বইমেলা
এটা 22 জানুয়ারি থেকে আন্তর্জাতিক কলকাতা বই মেলায় তোমার আপনার স্টল নাম্বারটা একটু 573 573 ওই কিছু এই দুর্বলের মধ্যে সব করেছিলাম যে যদি কোনোদিন মাটির তলায় ভূমি পাই, এই ভূমি মানে মাটির ভূমি পাই আর কি, যে আমি একটু পরিবর্তন করে দেখাবো যে ওই বইমেলার বড় চত্বরে প্রত্যেক দিন 100 জনকে নিয়ে আনন্দ করা যায়। সকলে আসুন, মানে আসবেন। বলবো সবাইকে অবশ্যই আসুন, বলবো। ওর জন্য সবাইকে না। বলা রইলো যে অবশ্যই আসুন, আসবেন, স্টলে দেখবেন, আসবেন, কিছু কেনার জন্য বলছি না, এমনি মানে দেখবেন অনেকটি মানে সমৃদ্ধ হবে, মানে অনেক এইটুকুনি ছোট অন্তত বলতে দেখবেন, ভালো লাগবে, তো অন্য ভাবনা চিন্তার ভালো আদান লাগাটাও প্রদান তো হবে। একদম আসবেন। আর ওই যে বললাম ছোট্ট স্বপ্ন, যদি আপনার আসার সময় 12টা থেকে 8টা অনেক সময়, তো কখন কি হবে ঠিক জানি না, মনে হয় স্বপ্নের কিছু নমুনা পেশ করতে পারবো, আপনাদের দিতে পারবো মনে হয়। যাই হোক, তোলা থাক। তা ওই জায়গা থেকে বলি যে এই যে ভাগ্য প্লাস চেষ্টার কথা বললাম, এই যে ধারাবাহিকভাবে চেষ্টা, এটাতে যেটা আছে যে ওপরওয়ালা দেখতে পাই। আমি সবসময় বলি, মজা করে বলি, জোরটা একটা রাখতে হবে, মারাত্মক। সেই জোরটা আমি যদি থাকে, বিছানায় শুয়ে শুয়ে নয়, না অবশ্যই নয়, একদম কিন্তু নয়। পজিটিভিটির একটা ডেফিনেটলি জোর আছে। আর মানে নিজের আমি নিজের কেরিয়ারের ক্ষেত্রে বলি, চেষ্টা সবচেয়ে বড় অংশ। জ্যোতিষে কি মিলছে না মিলছে আমি কাউকে আক্রমণ করে বলছি না, জ্যোতির্বিজ্ঞানকে মানি, ছোট্ট করে বলি জ্যোতিষ বিজ্ঞানকে মানি না। জ্যোতিষ বিজ্ঞান কিনা অনেক মনীষী থেকে আরম্ভ করে অনেক প্রাবন্ধিক প্রশ্ন করেছে, আজও সেই প্রশ্ন বহমান। তার সঙ্গে যেটা মনে করি যে একটা ভাগ্য বলে কিছু আছে, এটা তাদের উৎসাহ দেওয়ার জন্য নয়। তখন বলছিলাম তোমার কর্ম তুমি কর্মা, লোকে বলে করি, আমি পরিষ্কার বুঝতে পারি এটা আমাকে দিয়ে কেউ করিয়ে নিচ্ছে। আমি নিজে যখন খুব 1 to 1 নিজে বসি, ধরো একসঙ্গে 40-50 জন কাজ করছি, যে আচ্ছা ওরা তো এটা জেগে উঠছে না, ওদের জাগালো, তাহলে কি আমায় জাগাচ্ছে, আমার তো জাগা উচিত নয়। তবে যে সময় বসে কথা বলছি, কলকাতার অনেক বড় বড় পাবলিকেশন 2-3টের বই বেশি বের করছেন না। এই মুহূর্তে আমাদের 4 নম্বর প্রোডাকশন বেরিয়ে গেছে, আরেকটা অন্য প্রকাশন থেকে বেরোবে আমাদের ফান্ডিংয়ে, 5 নম্বর প্রকাশের পথে। ঠিক মতো বলতে গেলে তোমাদের এই সময়, জানি না এটাও থাক, আমার চার্জ থাকবে, খুব ভালো লেভেলের 12 থেকে 14টা প্রোডাকশন আমাদের বই মেলা থাকবে। যে টাকা নিয়ে নেবে 14টা প্রোডাকশন করে, তার একটা করার পয়সা ঠিক মতো এই মুহূর্তেও ভালো করে থার্ড হবে অত ফলে নেই। কিন্তু ওই যে জোশ নিয়ে আমি যে ভাবছি আমার করতে হবে, আমার এই এখনকার মেম্বারদের ছ্যাবলামো, অর্ধমনস্কতা, অন্যমনস্কতা, তাদের অত্যন্ত ক্ষুদ্র, মানে কি বলবো, সংকীর্ণ মন, আমি সেটা আমার হচ্ছে একটা কষা ভাত হবে স্বভাব, যে মন যদি ঠিক হয় এটা ভাবা যায় না। আমি মজা করে একটা বলি, কিরকম জানো তো, এটা বলি শেষ করলে তোমার প্রশ্নটা খেই হারিয়ে যাবে। ভাগ্য প্লাস চেষ্টা, আর এটা হচ্ছে কন্ট্যাক্টস, যোগাযোগ। চেষ্টার মধ্যে তোমার সাধনা ফাধনা সব হয়ে গেছে, আলাদা আমি ওদিকে যাচ্ছি না। একটা যদি সঙ্গ ঠিক না থাকে, তুমি কিচ্ছু করতে পারবে না। কন্ট্যাক্টসটা যে কি জরুরি, এবার কন্ট্যাক্টসটা এরকম না চলো চলো তুমি আমার বন্ধু হবে, তুমি আমার বন্ধু হবে, এরকম ভাবে হওয়া যায় না, এটা একটা মস্ত বড়। আর আরেকটা হচ্ছে, আমি আমার যেহেতু ধারাটা একটা গঠন করার জায়গা থেকে বলি, প্রচুর রকম ছেলে মেয়ে, আমাদের 12 বছরের ছেলে থেকে 72-73 বছরের ছেলে মেয়েরা আমাদের এখানে ক্লাস করতে থাকে। আমরা ক্লাসও বলি না, ওটাকে বলি আড্ডা মারতে গেল। এদের আগে ছিল আমাদের, এখন কিরকম জানো তো, প্রচুর দেখেছি চলার পথে অন্যমনস্ক, অর্ধমনস্ক। আমি প্রতিষ্ঠান বিরোধী সাহিত্যিক সুবিমল মিশ্র সঙ্গে কাছ থেকে মিশেছি, তার একাধিক বই আমাদের থার্ড আই থেকে প্রকাশ হয়েছে। ও বলতো যে আমার অর্ধমনস্ক পাঠক দরকার নেই, পূর্ণমনস্ক পাঠক কিন্তু 1-2 হলে চলবে। তার বই এখন হার্ভার্ড কলেজ থেকে ছাপা হয়, বাংলার কোনো প্রকাশন সংস্থা তাকে তেল বেরো একটা বই ছাপার মানে করে উঠতে পারেনি, একটা বাংলা প্রকাশন। এবং উনি মারা যাওয়ার কিছুদিন আগে থেকে হার্ভার্ড কলেজ, যে আমি অনেককে বোঝাতাম যে শ্রীমন্ত কেন এরকম করেন, বিশ্বের কাছে আমরা তো এই বাংলার মধ্যে কক্ষিগত যারা অন্য ভাষা তারা জানবে কি করে। তো বলে আচ্ছা বলছো, তাহলে ঠিক আছে, এটা যাওয়া দরকার, নাহলে কি করে জানবে সুবিমল মিশ্র কি করে জানবে পূর্ণমনস্কতা আর অর্ধমনস্কতা। এরকম এখন আমি যেটা দেখি, যারা আসে তারা হচ্ছে যন্ত্রমনস্ক। তুমি নিজে টেস্ট করতে পারবে,
তুই মোবাইলটা কেটে নাও, একদম শেষ, এটা ঠিক। খেতেই পারবে না। খাওয়া দাওয়া, তার কাজের জগৎ প্রসন্ন। কোথায় আমাদের সময় ছিল না, আমার বাবারা তো মোবাইলই ভালো করে দেখেন। তারা কি করে সংসার চালালেন, জীবন চালালেন? রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, স্বামীজি, তারা কি মোবাইল নিয়ে কাজ করেছেন নাকি? কি করে এইসব কালোজয়ী কাজগুলো করেছেন? পুরনো সাহিত্যিকদের দেখুন, গায়ক গায়িকাদের দিয়ে তারা কেউ অনুষ্ঠান করেননি? বাটি হাতে রাস্তায় ঘুরতেন নাকি? এখনকার যারা কি করছে, এক এক সময় আমি মাঝে মাঝে মোবাইলকে খুব উপেক্ষা করি মারাত্মকভাবে, যে মনে হচ্ছে মোবাইল আমাকে কন্ট্রোল করছে। তার মানে মোবাইল আমাকে কিনতে, আমি মোবাইলকে কিনেছি, তুমি আমার দাস। যখন কখনো কখনো খেড়ে যাই যে একটা 5 ঘন্টা চলে গেছে, 3 ঘন্টা মোবাইল, এই যে কি রে, আমি তো ওই মানে ট্রুলি গাধাদের পর্যায়ে পড়ে যাচ্ছি আর একটা বড় গাধা হওয়ার জন্য। এই বয়সে যদি ওইটুকুনি না কন্ট্রোল করতে হবে তাহলে কবে করবো? আমাদের একজন বাচিক শিল্পী ছিলেন, আছেন, এবং আরো অনেকে, ঋতুপর্ণ ঘোষ সারাদিন 8 ঘন্টা মোবাইল চালাতেন। আমি জানি না শ্রীজাত এখনো করে কিনা 8 ঘন্টা মোবাইল চালান। বোম্বের নামি নামি পরিচালক, সুরকার, পরিচালক তো বললাম, আর্ট ডিরেক্টর 8 ঘন্টা। তারা জানে ওই সময় করবে, তোমার SMS ছেড়ে রেখে দাও, বাকি যদি সেরকম এমার্জেন্সি হয়, কিছু হবে হবে, সারা বছর দুটো নষ্ট কিছু হতেই পারে, হতেই পারে। কিন্তু অন্যদিকে মোবাইল থাকার জন্য, যন্ত্রমনস্ক হওয়ার জন্য যে আমাদের আসল জায়গাটা পুড়ে যাচ্ছে, কল্পনার বাইরে। যে ছেলেটির, আমি মোবাইল আসার কথা বলছি, আমি এখানে গালাগাল দিতাম, ধরো আমাদের এখানে এক্সিবিশন আছে, এটা বলা দরকার। একদম আমাদের অফুরন্ত কার্ড ছাপা হয়, নিমন্ত্রণ পত্র। ভারতবর্ষের কোনো ফটোগ্রাফি দল এত নিমন্ত্রণ পত্র ছাপে না। তুমি একাডেমি চত্বরে গিয়ে হরিদার চায়ের সঙ্গে জিজ্ঞেস করবে, 10,000 20,000 কার্ড, যেটা তোমার খামে আসে, যেহেতু নামটা লেখা যাবে না বলে খামটা বাদ দিয়ে অকাতরে বিলি হয়। তুমি একটা এক্সিবিশন হলে গুনে গুনে 20-25টা কার্ড ছাপা হয়। পুরীতে এক্সিবিশন হয়েছে, 4 বারে কয়েক লক্ষ কার্ড ছাপা হয়েছে, যে তাকে আমন্ত্রণটা প্রপারলি জানানো